সময়ের সাথে সাথে মানুষের মাঝে যেমন রুচি, ব্যক্তিত্ব এবং যে কোনো জিনিসের পরিবর্তন ঘটে, তেমনি সময়ের সাথে সাথে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে একটু নতুনত্ব সৃষ্টি করতে, আর সেটা নিয়ে চেষ্টা করে আমার ব্লগের মাঝে যাতে কিছু নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর সেটা নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমার প্রিভিয়াস ব্লগে আমার এই পর্দাগুলো নিয়ে অনেক কোশ্চেন এসেছিল, তো সে সকল কোশ্চেনের আজ আনসার দিচ্ছি। আমার যে পর্দাটি দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো আমি যে পেজ থেকে নিয়েছি সেটা হলো অনলাইন পেজ, ফেসবুক পেজের ডার্ক লিভ পেজ থেকে নিয়েছি। আর পাশে যে পর্দাগুলো আছে লং পর্দাগুলো, সেগুলো আমি ভ্যানগাড়ি থেকে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় এই সকল পেজগুলোতে অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে, তো যার কারণে আপনারা সেই পেজটা সার্চ করলেই সেখানে প্রাইসটা দেখতে পাবেন। আর এদিক দিয়ে আমার লিভিং রুমের দেয়ালে যে টাইলসটা আছে সেটা হোয়াইট কালারের ছিল, সেজন্য টাইলসের সাথে ম্যাচিং করেই আমি এই হোয়াইট পর্দাগুলো চুজ করেছি। আমার লিভিং রুমে এর আগে যে পর্দাগুলো ছিল সেগুলো তো আপনারা দেখেছেন, তো সেগুলো অনেকটাই ডার্ক কালারের ছিল। তো অনেক দিন পর যখন আমি এই কার্টেনগুলো চেঞ্জ করেছি, তো সেজন্যই আমার কাছে যে নেটের পর্দাগুলো ছিল সেটা দিয়ে, যে নতুন নেটের পর্দাটা আমি কিনেছি সেটা দিয়ে আমি একসাথে ডেকোরেশন করার চেষ্টা করেছি। প্রথমে ভেবেছিলাম এই পর্দার মাঝখানে আমি একটা ড্রিম ক্যাচার দিব দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু আমার থেকে সেই ড্রিম ক্যাচারটা ছিল না। তো যেভাবেই পেরেছি সুন্দর করে সেভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এদিক দিয়ে আমার যে পর্দাগুলো আমি কিনেছি সে পর্দাগুলোর প্রাইস আপনারা সেই ফেসবুক পেজে সার্চ করলেই দেখতে পারবেন। পরবর্তীতে ইচ্ছে আছে এই পর্দাটি আমি আমার লিভিং রুম এবং যে ডাইনিং রুম আছে তার মাঝে যে দরজাটা আছে সেটার মাঝে দেওয়ার জন্য। আমি জানি না এই ছোট মিনি যে পর্দাটা আমি কিনেছি সেটা সেখানে দিলে কেমন লাগবে, পরবর্তীতে হয়তো আমি আবার এটি চেঞ্জ করতে পারি। তো চলে এলাম প্রতিদিনের মতো আবার কিচেনে। আজ সকালবেলা কোনো শ্যুটই আমি করিনি, অনেকটা দুপুর থেকে আজকে শ্যুটটা করেছি। তো দুপুরবেলায় তো আমি আমার যে লিভিং রুমটা আছে সেটা তো ক্লিন করেছি, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। তো কাজ করতে করতে অনেকটাই আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এর মাঝেও কিন্তু আমি অফিস ক্লিনে আমার যে দুটো বেডরুম আছে, ডাইনিং রুম আছে সেটাও ক্লিন করেছি, তবে সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি। যদি দেখাতাম তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো এদিক দিয়ে আজ আমি নিজের জন্য একটু চাটা অ্যাভয়েড করে রং চা খাচ্ছি, কারণ গতকাল রাতে আমার গলাটা সামান্য করে একটু ব্যথা করেছিল, সেজন্য সকালবেলা আমি কোনো চাই খাইনি। তো ভাবলাম আজ একটু লেবু দিয়ে একটু রং চা করে খাই, আর সে সাথে সামান্য একটু বিস্কুট নিয়ে খাবো। এদিক দিয়ে যে বিস্কিটগুলো আনা হয়েছে সেগুলো তো আমার ছেলেদেরকে আমি দিয়েছিলাম, তো নিজের জন্য কিছু বিস্কিট নিয়ে আমি লিভিং রুমে বসে এই রং চাটা ও বিস্কিট দিয়ে খেয়ে নিব। তো এদিক দিয়ে ছেলেদের সাথে বসে বসে লিভিং রুমে তারা যে কার্টুনটা দেখছে সেটাও আমি দেখছিলাম। আমার আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজও কিন্তু কিছু জিনিস কিনেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে এই নাস্তা খেতে খেতে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। বর্তমান জীবনে ভাইরাল হওয়াটা কিন্তু বেশ দরকার। কেন এই কথাটা বলছি জানেন? আজ যদি আপনি ভাইরাল হন তাহলে সবাই কিন্তু আপনার কাজ, আপনার কথা, আপনার সব কিছুই মনোযোগ সহকারে দেখবে এবং প্রশংসা করবে। কিন্তু আপনি যদি ভাইরাল না হন তাহলে তার বিপরীতটাই আপনার সাথে ঘটবে, এবং অনেকে তা দেখে বলবেন আপনি কি তাকে নকল করছেন বা অন্যকে দেখে কি এগুলো করছেন। কিন্তু যে ভাইরাল তাকে কখনো কেউ বলবে না আপনি কি অন্যকে নকল করে কি এতটুকু পর্যন্ত এগিয়ে গিয়েছেন। এই পৃথিবীতে কত ভিন্ন ধরনের মানুষ আছে, আর ভিন্ন মানুষের কারণে ভিন্ন ভিন্ন মতামত সৃষ্টি হয়ে থাকে। এই মানুষগুলোই কিন্তু সেই ভাইরাল ব্যক্তিটিকে ভাইরাল করে, আবার সেই ভাইরাল ব্যক্তিটিকেও কিন্তু নিচে নামাতে এক মুহূর্ত চিন্তা করে না। আজ যদি আমি ভাইরাল হতাম তাহলে আমার কাজকর্ম, আমার কথাবার্তা সবগুলো কিন্তু সবাই খুব পছন্দ করত। ঠিক তেমনি আমার উপর কেউ আঙ্গুল তুলতে গেলে 10 বার চিন্তা করত। কিন্তু আজ দেখুন আমি ভাইরাল না দেখে যে কেউ যেভাবে সেভাবে কথা বলে যায়, এমনকি পরনিন্দা করে আমাকে সবার কাছে খারাপ করছে, কিন্তু সে নিজেও বুঝছে না যে পরনিন্দা করাটা কতটা গুনাহ।
আজ আপনি আমাকে হিংসা করছেন, কিন্তু আল্লাহর তরফ থেকে দেখবেন ঠিক আপনার সাথেও কিন্তু এমন হতে বেশি দূর নেই। তো কথাগুলো কাকে বলছি, কেন বলছি, যে শুনবে এবং যে অপরাধী সে নিজেই বুঝবে। তো যাই হোক, আজ অনেক দিন পর আমার কিচেন কাউন্টার টপটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় পুরনো জিনিস সরিয়ে যখন নতুন কিছু দিয়ে সাজাতে যাই তখন অনেক সুন্দর লাগে, আর কাজ করেও কিন্তু বেশ আরাম লাগে। আজ আমি কিচেন কাউন্টার টপটা একটু অর্গানাইজ করার একটি কারণ হলো আমি আমার কিচেনের জন্য দারাজ থেকে খুব সুন্দর একটি জিনিস কিনেছি। আমার কিচেনের এই জিনিসটি আমি গত 3 থেকে 4 মাস আগে অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে এত লেট হয়েছিল। তো অনেক দিন পরেই তো আমি এই জিনিসটা অর্ডার দিয়েছি, আর আমার পছন্দের জিনিসটা হাতে পাওয়ার পরে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম। দেখি বলুন তো এই জিনিসটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি একটি আর্টিফিশিয়াল ডেকোরেটিভ পেপার নিয়েছি, যেটা দেখে আমি পুরোপুরি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছি এটি ছোট হবে, কিন্তু হাতে পাওয়ার পরে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম, কারণ এই জিনিসটি যেমন বড় ছিল তেমনি এই লাল মরিচগুলো বেশ সুন্দর ছিল, এত কিউট। আমি কি বলবো, আমি অনেকক্ষণ পর্যন্ত এটিকে দেখেছিলাম, আর ভিডিওতে হয়তো আমি এতক্ষণ দেখাইনি। তো এত সুন্দর একটি জিনিস আমি হাতে পাওয়ার পরে তো বুঝতেই পারছেন, পছন্দের জিনিস যখন হাতে পাওয়া যায় তাহলে এর খুশিটা কতটুকু। তো আমি কিন্তু প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমি এটা কোথায় লাগাবো, পরে এটি চিন্তা করেই নিয়েছি আমি আমার কিচেন কাউন্টার টপের ঠিক উপরে যেখানে আমি আমার পছন্দের কাপগুলো রেখেছি তার পাশেই আমি এটি অর্গানাইজ করে রাখবো। তো সেই চিন্তা করে আমি এটি পাশে লাগিয়ে রেখেছি। ভিডিওতে আপনার কেমন লাগছে সেটা আমি জানি না, তবে সরাসরি দেখে এত সুন্দর লাগছিল। আর প্রতিদিনই তো চেষ্টা করি আমার ঘর সংসারটাকে আমি অল্প অল্প করে সাজাতে, যেটা চেষ্টা করে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আজও আমার কিচেনটাকে সাজানোর জন্য আমি এই সুন্দর চিলিটা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে। প্রাইস এটার বেশি না, আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন এটির প্রাইস কত নিয়েছিল। তবে আর আমার থেকে ডেলিভারি চার্জ 50% নিয়েছিল, আর এটিতে অফার থাকার কারণে আর এর প্রাইসটাও অনেকটা রিজনেবল ছিল। তো আপনাদেরকে আমার কিচেন কাউন্টার টপের একটু ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি। আমার এই চিলিটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছিল দেখতে, হয়তো সত্যিকার মনে হলেও এটা পুরোপুরি একটি আর্টিফিশিয়াল মরিচ ছিল। আমার ছেলেরা তো দেখে পুরোপুরি রীতিমতো অবাক হয়ে গিয়েছে। আমার ছোট ছেলে বলল, আম্মু আমি যদি এটাকে ধরি তাহলে কি আমার হাত জ্বলবে? তো প্রথমে বলেছিলাম হ্যাঁ এটা হাত জ্বলবে, কারণ তুমি যদি এটা ধরো তাহলে এটার থেকে যে ঝালটা বের হবে সেটা তোমার হাতে লাগবে। সে ভয় কিন্তু প্রথমে এটার কাছে যায়নি, কিন্তু পরবর্তীতে আমি তাকে যখন সত্যি কথাটা বলেছি সে এরপর থেকে শুরু করেছে এটিকে ধরা। আর ধরতে ধরতে অনেকটা সময় দেখা গিয়েছে এটিতে সে দাগ ফেলে দিয়েছিল। তো পরবর্তীতে তাকে মানা করেছি, এটি আমি ডেকোরেশনের জন্যই নিয়েছি, এটি যেন না ধরে। তো এদিক দিয়ে আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমার ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো আমি ক্লিন করেছি সেগুলো তো ওয়াশ হয়ে গিয়েছিল, সেগুলো বারান্দায় গিয়ে একটু শুকাতে দিচ্ছি। এভাবে প্রতিদিন চেষ্টা করি অল্প অল্প করে সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে। আর একটু যদি প্ল্যান মাফিক যে কোনো কাজ করা যায় তাহলে সময়ের সাথে সাথে সবগুলো কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। আমার প্রিভিয়াস ব্লগে একজন আপু আমার কিচেনের জন্য যে সকল হাঁড়ি পাতিলগুলো কেনাকাটা করেছি সেই ব্লগেই খুব সুন্দর করে একটি কমেন্ট করেছেন, আর যে আপুটা কমেন্ট করেছেন তার নাম ছিল মুন্নি আক্তার। তো সেই ভিউয়ার্স আপুটা লিখেছেন, আপনার জিনিসগুলো অনেক সুন্দর, কিন্তু আপনার এই জিনিসগুলো দেখে আমারও ইচ্ছে করে এই জিনিসগুলো কিনতে, কিন্তু পারি না কারণ আমার হাজব্যান্ড এগুলো চায় না। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপুর এই কমেন্টটা পড়ে প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছি আমার এই জিনিসগুলো দেখে যেন মন খারাপ না করে। এক সময় আপুর মতোই আমার অবস্থা ছিল, এমন না যে আমার হাজব্যান্ড দিত না, তখন হয়তো ফাইন্যান্সিয়ালি কিছুটা সমস্যা ছিল যার কারণে আমি কিনতে পারিনি, কিন্তু এখন সময়ের সাথে সাথে আমি আমার সকল স্বপ্ন যেমন পূরণ করতে পেরেছি, আর তেমনি আপুও কিন্তু একসময় আপু সকল ইচ্ছা পূরণ করতে পারবে।
মানুষের জীবনটা যখন যেভাবে থাকে সেভাবেই কিন্তু মেনে নিতে হয়। আর এভাবে যদি আপনি মানিয়ে নিতে পারেন তখনই দেখবেন আপনি প্রকৃতভাবে সুখে থাকবেন। কিন্তু আপনি যদি আমাকে নিয়ে আপনার লাইফটাকে ক্যারি করতে যান তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তবে একটা জিনিস কি, আমরা মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব অনুভব করি, তার এই জিনিসটা সুন্দর, তার এই জিনিসটা আমার ভালো লাগে, তো আমিও যদি কিনি তাহলে আমারও ভালো লাগবে। এটা আসলে আপু আপনার সমস্যা না, এটা আমাদের জাতীয় সমস্যা, স্পেশালি আমাদের মেয়েদের। একটা সময় বিয়ের আগে ইচ্ছে করতো দামি দামি ড্রেস কিনতে, অর্নামেন্টস কিনতে, সে সাথে ব্যাগ কিনতে, কিন্তু সংসারের করার পরের থেকে কেন জানি আর সেই জিনিসগুলোর উপরে তেমন একটা আগ্রহ স্পেশালি আমার থাকে না। আমার ইচ্ছা করে আমার সংসারের জন্য আমি সবসময় যেন নতুন নতুন কিছু কিনে আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি। এদিক দিয়ে আদিলের বাবা একটু আউট অফ টাউন ছিল, তো আমি আর আমার 3 ছেলে মিলেই ঘরে ছিলাম। তো ছেলেরা তো সবজি খুব একটা খেতে চায় না, তো কি করেছি বুদ্ধি করে একটু টেকনিক করে একটা কাজ করেছি, আর সেটা হলো একটু পোলাও রান্না করেছি, তাও সবজি দিয়ে। সবজি পোলাও করার কারণে ছেলেরা কিন্তু না খেয়ে থাকতে পারবে না, অবশ্যই খাবে, কারণ তাদের পছন্দের জিনিস ছিল সেখানে। তো সবজি পোলাও যখন করব ভাবলাম একটু চিকেন ফ্রাই করে ফেলি, সেজন্য মাংস কিছু ছিল সেগুলোকে আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন কিছু ভাজছি আর কিছু রাতে ভেজে দিব। আর এদিক দিয়ে অনেক দিন ধরে একটু ভাবলাম একটু কাবাব করব, তো সেজন্য আমি কিছু বুটের ডাল ও মুরগির যে সলিড মাংস আছে সেগুলো দিয়ে এই কাবাবগুলোকে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে এখন শেপ করে নিচ্ছি। অনেক সময় আমি গরু মাংস দিয়ে কাবাব না করে মুরগির সলিড মাংস থাকলে সেগুলো দিয়েই কাবাব করে ফেলি। আর আমার ছেলেরা তো চিকেন লাভার, তো যার কারণে এই জিনিসগুলো খেতে তাদের কোনো একটা সমস্যা হবে না। তো এদিক দিয়ে আমার চিকেন ফ্রাইও হয়ে গিয়েছে, আর অন্যদিকে আমি যে চিকেন কাবাবগুলো বানিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। তো এখনও পর্যন্ত আমার পোলাওটা করা হয়নি, একটু গরম গরমই করব, সেজন্য খাওয়ার কিছুক্ষণ আগে আমি এই পোলাওটা রান্না করব। ছেলের বাবা যখন ঘরে থাকে না তখন আমার সুবিধা হয়, একটা তরকারি রান্না করলে কিন্তু আমি 2 দিন চালিয়ে নিতে পারি, কিন্তু ছেলের বাবা থাকলে আমার থেকে 2টা কি 3টা তরকারি রান্না করতেই হয়। এই ননস্টিক ফ্রাই প্যানটা কেনার পর থেকে যে কোনো জিনিস ভাজাভাজি করতে এত সুবিধা হয়, কোনো কিছুই লেগে যায় না। এত সুন্দর এবং এত ভালো একটা জিনিস কিনেছি যেটা ব্যবহার করে আমার প্রত্যেকটা রান্নাগুলোকে আমি অনেক সহজভাবে করে ফেলতে পারি, আর নিচে পুড়ে যাওয়ার কোনো ভয়ও থাকে না। এদিক দিয়ে একটু ভেজিটেবল পোলাও করব, সেজন্য কিছুটা সবজি কেটে নিচ্ছি কুচি কুচি করে, গাজর, বরবটি, পেঁপে দিব, সে সাথে সামান্য আমি একটু করে আলুও দিয়েছি। তো সবগুলো সবজি আমি ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি, একটু বেশি করে দেব যাতে ছেলেরা পোলাওর সাথে সাথে এই সবজিগুলো খেতে পারে। যদি আমি এগুলো ফ্রাইড ভেজিটেবল হিসেবে রান্না করতাম তাহলে আমার ছেলেরা খুব একটা খেত না, সেজন্যই এই পোলাওর সাথে মিক্স করে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। যদিও আমি এই ব্লগটি 2 দিন আগে করেছিলাম, তো তখন কিন্তু আমার ছেলেরা আর এই জিনিসটি না খাওয়ার জন্য আর অমত করেনি। তো তখন আমার বড় ছেলে আমাকে বলল, আমাদেরকে সবজি খাওয়ানোর জন্য তুমি এই খাবারটি রান্না করেছো তাই না? তো তখন তো আর আমি কিছু বলতে পারি না, সে তো বুঝতে পেরেছে আমার চালাকিটা। তো কি করার আছে, না খেয়ে তো আর থাকতে পারবে না, সে ভাতের সাথে সাথে সবজিগুলো কিন্তু খেয়েছে। এদিক দিয়ে খুব সহজভাবে আমি এই সবজি পোলাওটা করে ফেলছি। তবে যে রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এগুলো কোনো আপনাদের সাথে পারফেক্ট রেসিপি বা কোনো কিছুই কিন্তু জেনে শুনে আমি আপনাদের সাথে শেয়ার করি না। আমি ঠিক যেভাবেই আমার ঘর সংসারের কাজগুলো করে থাকি সুন্দরভাবে, সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হয়তো আমার নতুন গৃহিণী আপুরা যারা নতুন করে সংসার করছেন তাদের কিছুটা উপকারে আসতে পারে, তবে এই জিনিসগুলো কিন্তু অভিজ্ঞ সম্পন্ন আপুদের জন্য নয়। তারা হয়তো এই জিনিসগুলো দেখে অনেকে অনেক ভুল ত্রুটি পেয়ে যাবেন।
তবে আমার ভিউয়ার্স আপুরা আমার থেকে প্রতিদিন আমার প্রত্যেকটা ব্লগে যেন একটা একটা করে রেসিপি থাকে সেটাই রিকোয়েস্ট করেছেন। সেজন্য আমার প্রত্যেকটা ব্লগে একটা না একটা করে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার এই আজকের ব্লগটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ প্রতিদিনের মতো যে রিকোয়েস্টটা করে থাকি আজও করছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকেন, যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রায় 1 থেকে 2 ঘন্টা আগেই আমি এই কাবাবগুলো বানিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে দেখলাম অনেক শক্ত হয়ে গিয়েছিল। তো ফ্রিজ থেকে বের করে আমি এই বক্সে করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমার যখন প্রয়োজন তখনই আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমি ভেজে নিতে পারবো। মাঝে মাঝে চেষ্টা করি ঘর সংসারের কিছু কাজ একটু এগিয়ে রাখতে, তাহলে আমার অনেক সুবিধা হয় কাজগুলো করতে। আর এদিক দিয়ে যে কাবাবগুলো আমি বানিয়েছি সেগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছি। মোটামুটি ঘর সংসারের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল আর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল। এই ফাঁকে আমি নামাজ পড়ে নিয়েছিলাম জোহরের, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিক দিয়ে আমার পোলাওটাও হয়ে গিয়েছিল আর নেড়েচেড়ে একটু ধনিয়া পাতাও দিয়ে ফেলেছিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক কথাই বলেছি, যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। তো দুপুরে খাবার টেবিলে সার্ভ করে নিলাম। আর এদিক দিয়ে আমি আমার মেজো ছেলে আর ছোট ছেলেকে নিয়ে দুপুরে খাবারগুলো খাবো। বড় ছেলে এখনও স্কুল থেকে আসেনি, সে আসলে তখন সে খেয়ে নেবে। তো এইভাবেই চেষ্টা করি প্রতিদিনই ছেলেদের জন্য তাদের পছন্দের খাবারের সাথে তাদের অন্যান্য যে খাবারগুলো তাদের শরীরের জন্য উপকারী সেগুলোই দেওয়ার জন্য। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।